পৃষ্ঠা 199, পঞ্চম অধ্যায়ের কন্টিনিউয়েশন। প্রশ্ন 4, মধ্যযুগের ইউরোপের প্রতিষ্ঠিত গিল্ডগুলির প্রধান কাজগুলি কি ছিল? উত্তর: সূচনা। মধ্যযুগে ইউরোপের বিভিন্ন বণিক এবং কারিগররা নিজেদের শ্রেণীস্বার্থ রক্ষা এবং বৃদ্ধির উদ্দেশ্যে যে সংঘ বা সংগঠন গড়ে তুলেছিল তা গিল্ড নামে পরিচিত। এই গিল্ড বা সংঘগুলি বিভিন্ন ধরনের কার্যাবলী পরিচালনা করত। মধ্যযুগের ইউরোপে গিল্ডের প্রধান কাজ: 1. বাণিজ্যে একাধিপত্য প্রতিষ্ঠা। প্রতিটি শহরের প্রতিষ্ঠিত গিল্ডগুলি নিজেদের সদস্যদের বাণিজ্যিক স্বার্থের দিকে সর্বদা নজর রাখত। গিল্ডের সদস্য নয় বা সেই শহরের বাসিন্দা নয় এমন ব্যক্তিদের সেই শহরের ব্যবসা করার অধিকার সেই গিল্ড দিত না। 2. প্রতিদ্বন্দ্বিতা রোধ। গিল্ডগুলি তাদের সদস্য সংখ্যা সীমিত রেখে নিজেদের মধ্যে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করার উদ্যোগ নিত। ব্যবসায়ী ও কারিগর গোষ্ঠীর সকলে যাতে সমান সুযোগ সুবিধা পায় সে বিষয়ে গিল্ড পদক্ষেপ নিত। 3. সঠিক মান বজায় রাখা। 1. উৎপাদিত পণ্যদ্রব্যের সঠিক মান বজায় রাখা, ভেজাল দ্রব্য বিক্রয় প্রতিরোধ করা প্রভৃতি কাজগুলি গিল্ড করত। 2. পণ্য সামগ্রীর উচ্চমান এবং নির্ধারিত মূল্য বজায় আছে কিনা তা তদারকির উদ্দেশ্যে গিল্ডগুলি মাঝে মধ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করত। 4. কাঁচামাল ও শ্রমিকের যোগান। সদস্যদের কারখানায় যাতে সর্বদা প্রয়োজনীয় কাঁচামাল এবং শ্রমিকের যোগান অব্যাহত থাকে গিল্ড সেদিকে নজর রাখত। 5. সদস্যদের সহায়তা। কোন সদস্যের দারিদ্র্য, সম্পত্তি ধ্বংস হওয়া, ঋণের দায় পড়া বা কারারুদ্ধ হওয়া প্রভৃতিতে সদস্যদের সহায়তা করা, সদস্যদের মধ্যে যে কোনো বিরোধের মীমাংসা করা, মৃত সদস্যদের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা গিল্ডের অন্যতম কাজ ছিল। 6. গিল্ডের অনুশাসন বজায় রাখা। গিল্ডের নিয়মকানুনগুলি ছিল আইনের মতোই মূল্যবান। এই নিয়মকানুনগুলি ভঙ্গ করলে গিল্ড তার সদস্যদের জরিমানা এবং শাস্তি দান করত। 7. প্রশাসনিক কাজ। গিল্ডগুলি শহরের বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। শহরের বাসিন্দাদের স্বার্থ রক্ষা, পণ্য শুল্ক আদায়, শহরের রাস্তাঘাট এবং সেতু, প্রাচীর, ফটক, নর্দমা প্রভৃতি নির্মাণে তদারকি করা প্রভৃতি বিভিন্ন কাজ গিল্ডগুলি করত। 8. সামাজিক উদ্যোগ। গিল্ডের আর্থিক ব্যয়ে 1. বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, 2. জনসাধারণের জন্য গৃহগুলির সংস্কার, 3. হাসপাতাল এবং অনাথ আশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি কাজ সম্পন্ন করা হতো। 9. অন্যান্য উদ্যোগ। এছাড়াও গিল্ডগুলি ক. সামন্ত প্রভুদের সঙ্গে বাণিজ্যে খাজনা, শুল্ক এবং অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা চালাতো। খ. গির্জার সংস্কার, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করত। গ. গির্জার নিয়ন্ত্রণমুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা করত। উপসংহার: প্রথম দিকে বণিক এবং কারিগর উভয়ই একই গিল্ডের সদস্য ছিল, কিন্তু ক্রমে বণিকদের অর্থ এবং প্রতিপত্তি বৃদ্ধি পেলে তারা শ্রমিক কারিগরদের শোষণ করতে শুরু করে, ফলে শ্রমিক এবং কারিগররা নিজেদের পৃথক গিল্ড গড়ে তোলে। প্রশ্ন 5, মধ্যযুগে ইউরোপে শহরের উৎপত্তির বা নগরায়নের কারণগুলি কি ছিল? উত্তর: সূচনা। ঐতিহাসিক হেনরি পিরেন মনে করেন যে মধ্যযুগের ইউরোপের কৃষি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থায় নগরের উৎপত্তির বিষয়টি খুবই সময় সাপেক্ষ ছিল। তবে দশম-একাদশ শতকে বাণিজ্যের প্রসার এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে ইউরোপে নগর প্রতিষ্ঠার পথ সুগম হয়। খ্রিস্টীয় একাদশ থেকে চতুর্দশ শতকের মধ্যে পশ্চিম ইউরোপে বিভিন্ন শহরের উৎপত্তির কয়েকটি কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য। মধ্যযুগে ইউরোপে নগরের উৎপত্তির কারণ: 1. শান্তি এবং স্থিতিশীলতার প্রত্যাবর্তন। খ্রিস্টীয় নবম-দশম শতক নাগাদ যেখানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে এলে আবার পুরনো শহরগুলির পুনরুত্থান ঘটে। ক্রুসেডের ফলে এবং অন্যান্য কিছু কারণের বহু ভূমিদাস মুক্তি পেলে শহরগুলিতে সস্তা শ্রমিকের যোগান শুরু হয়। 2. নিরাপত্তা বৃদ্ধি। নবম শতক থেকে সামন্ত প্রথার প্রসারের মাধ্যমে ইউরোপে নিরাপত্তা বাড়লে মানুষের জীবন জীবিকার সুযোগ বৃদ্ধি হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং যেসব নির্দিষ্ট জায়গায় জীবিকা অর্জনের সুযোগ বেশি ছিল সেই সব জায়গায় জনসংখ্যার বৃদ্ধি ঘটে। এই স্থানগুলি পরবর্তীকালে ক্রমে নগরে পরিণত হয়।
3. বাণিজ্যের প্রসার। ক্রুসেড বা ধর্মযুদ্ধের ফলশ্রুতিতে বিভিন্ন স্থানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় এবং বাণিজ্যের প্রসার ঘটে। বাণিজ্যের অগ্রগতির ফলে বাণিজ্য কেন্দ্রগুলিতে জনসংখ্যা ক্রমে বাড়তে থাকে এবং এগুলি শহরে পরিণত হয়। 4. শিল্পের প্রসার। কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত উৎপাদন, প্রযুক্তির উন্নতি, জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতির ফলে মধ্যযুগের ইউরোপে বিভিন্ন উৎপাদন শিল্পের বিকাশ ঘটতে থাকে। শিল্প কেন্দ্রগুলিতে জনসংখ্যা বাড়তে থাকে এবং এগুলি ক্রমে নগরে পরিণত হয়। 5. গির্জা ও মঠের ভূমিকা। মধ্যযুগে নির্মিত প্রচুর সংখ্যক গির্জা এবং মঠ একদিকে বহিরাক্রমণের সময় স্থানীয় মানুষদের আশ্রয় দিত, অন্যদিকে এগুলির অধীনে থাকা বিপুল পরিমাণ ভূ সম্পত্তিতে প্রচুর কৃষক এবং শ্রমিক কাজ পেত। ফলে গির্জা এবং মঠ অঞ্চলে ক্রমে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং বাণিজ্যের বিকাশ ঘটে, যা নগরায়নের পথ প্রস্তুত করে। 6. প্রাসাদ দুর্গের ভূমিকা। সামন্ত প্রভুদের বুর্গ বা প্রাসাদ দুর্গগুলির মধ্যযুগের স্থানীয় শাসনের কেন্দ্র এবং বহিরাক্রমণের সময় স্থানীয় মানুষের আশ্রয়স্থল হিসেবে কাজ করত। জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়ে দুর্গাঞ্চলগুলি ক্রমে শহরে পরিণত হয়েছিল। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের নগরের নামের সঙ্গে বুর্গ কথাটি যুক্ত, যেমন হামবুর্গ, লুয়েমবুর্গ, লিনবুর্গ, মার্সিবুর্গ প্রভৃতি। 7. ভৌগোলিক অবস্থান। নদী বা সমুদ্রের উপকূল, পাহাড়ের গিরিপথের নিকটবর্তী অঞ্চল, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এলাকা প্রভৃতি স্থানগুলি মানুষের বসবাস, অর্থনৈতিক কর্মসম্পাদন প্রভৃতির পক্ষে সুবিধাজনক হওয়ায় এই সব স্থানে বিভিন্ন নগর গড়ে উঠতে থাকে। 8. অন্যান্য কারণ। মধ্যযুগে ইউরোপের নগরগুলি প্রতিষ্ঠা এবং বিকাশের ক্ষেত্রে অন্যান্য কয়েকটি কারণ সক্রিয় ভূমিকা নিয়েছিল। যেমন 1. দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান হিসেবে প্রাচীন রোম এবং অন্যান্য নগরীর পুনরুজ্জীবন ঘটে। 2. শিক্ষাকেন্দ্র। শিক্ষাকেন্দ্র হিসেবে প্যারিস, প্যালারোমা প্রভৃতি স্থান সুপরিচিত হয়ে ওঠে। 3. স্থায়ী রাজধানী। এই যুগে স্থায়ী রাজধানী গড়ে ওঠার ফলে ইউরোপের প্রতিটি দেশেই চেস্টার বা ব্রিস্টলের মতো একটি করে রাজধানী শহরের উৎপত্তি ঘটে। 4. সামরিক কেন্দ্র। সামরিক কেন্দ্র হিসেবে ওয়েলস এর মতো স্থানগুলি শহরে পরিণত হয়। উপসংহার। প্রাচীন রোমান সাম্রাজ্যের নগরগুলির ওপর ভিত্তি করেই ফ্রান্স, ইটালি প্রভৃতি দেশের বিভিন্ন নগরীগুলি গড়ে উঠেছিল। লন্ডন, ক্যান্টারবেরি, উইনচেস্টার, লিঙ্কন প্রভৃতি নগরগুলিও এভাবেই গড়ে উঠেছিল বলে অনেকে মনে করেন। প্রশ্ন 6. মধ্যযুগের ইউরোপের নগরগুলিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রা কেমন ছিল? উত্তর: নগরের জীবনযাত্রা খ্রিস্টীয় 11 থেকে 14 শতকের মধ্যে ইউরোপে বহু নগরের প্রতিষ্ঠা হয়। এই নগরগুলিতে মানুষের নগর জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগুলি হল: 1. অপরিকল্পিত নগর সৃষ্টি। মধ্যযুগে নগরগুলি ছিল ঘন বসতিপূর্ণ এবং প্রাচীর বেষ্টিত। নগরে প্রবেশের কয়েকটি প্রধান পথ থাকত। পৃষ্ঠা 200। শহরগুলির রাস্তাঘাট এবং ঘরবাড়িগুলি অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় নগর জীবনে স্বাচ্ছন্দ্য ছিল না। প্রাচীর দিয়ে ঘেরা ছোট্ট অঞ্চলে প্রচুর মানুষের বসবাসের ফলে নাগরিক জীবন ছিল খুবই নিম্নমানের। 2. রাস্তাঘাটের বেহাল অবস্থা। শহরের রাস্তাগুলি ছিল সরু এবং আঁকাবাঁকা। অধিকাংশ রাস্তা ছিল কাঁচা। বর্ষাকালে এসব রাস্তায় খুবই কাদা হতো। যথাযথ নিকাশি ব্যবস্থার অভাবে নগরগুলির আবর্জনা জমে থাকত। রাস্তায় রাতে আলোর ব্যবস্থা থাকতো না। অন্ধকার রাস্তায় নিরাপত্তার জন্য লণ্ঠন এবং বল্লমধারী চৌকিদারি ছিল একমাত্র ভরসা। 3. ঘরবাড়ির অপরিকল্পিত নির্মাণ। শহরের অধিকাংশ ঘরবাড়ি রাস্তার দুপাশ ঘেঁষে নির্মিত হতো। বাড়ির ওপরতলাগুলির বর্ধিত অংশ রাস্তার ওপর এগিয়ে থাকত। বাড়িগুলি খুবই ঘেঁষাঘেঁষি করে থাকায় শহরগুলি খুবই ঘিঞ্জি হতো। ধনীদের বাড়ি ইট দিয়ে নির্মিত হলেও দরিদ্রদের বাড়ি কাঠ ও খড় দিয়ে নির্মিত হতো। অধিকাংশ একতলা বাড়িতে টালির চাল থাকত। 4. বাণিজ্য কেন্দ্র হিসেবে গুরুত্ব প্রাপ্তি।
মধ্যযুগে ইউরোপের শহরগুলি ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শহরগুলিতে অসংখ্য বণিক এবং কারিগর বসবাস করত। শহরে বাণিজ্যিক পণ্যের আদান প্রদানের পর তা দূর দূরান্তে চলে যেত। 5. ধনী এবং দরিদ্রের অবস্থা। শহরে প্রচুর ধনী বণিক এবং উচ্চ শ্রেণীর লোকজন বাস করত। তারা অত্যন্ত দামি পোশাক পরত, শৌখিনতা, বিলাসিতা ও আড়ম্বরের মধ্যে দিয়ে দিন কাটাত। অন্যদিকে দরিদ্ররা সাধারণ পোশাকে অনাড়ম্বরভাবে দিন কাটাত। তারা দিনের বেশিরভাগ সময় কাজে নিযুক্ত থাকায় অবসর যাপনের সময় পেত না। 6. বিদ্যাচর্চা। শহরে লেখাপড়ার প্রচলন বিশেষ ছিল না। প্রধানত ধনী বণিকরাই শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকত। তারা বিদ্যালয় প্রতিষ্ঠা করত এবং শিক্ষক হিসেবে মঠের সাধু সন্তদের নিয়ে আসত। মূলত তাদের ছেলেমেয়েরাই বিদ্যালয়ে পড়াশোনা করত। দরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না। 7. বিনোদনের উপকরণ। শহরের প্রধান আনন্দ উৎসব ছিল মেলা। দূর দূরান্তের বণিকরা রকমারি সামগ্রী নিয়ে এবং ভেলকিবাজরা খেলা দেখাতে মেলায় আসত। কুকুর এবং মুরগির লড়াই, জুয়া খেলা, মদ্যপান প্রভৃতি ছিল শহরের মানুষের আমোদ প্রমোদের প্রধান অঙ্গ। 8. গিল্ড ব্যবস্থা। ব্যবসা বাণিজ্য এবং শিল্পের প্রসারের জন্য শহরের বণিক এবং কারিগর শ্রেণী গিল্ড বা সংঘ গড়ে তোলে। বণিক সংঘগুলি ব্যবসায়িক প্রতিযোগিতা এবং রেষারেষি বন্ধ করা, জিনিসপত্রের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ ইত্যাদি কাজ করত। অপরদিকে কারিগর সংঘগুলি তাদের সদস্যদের কাজের সময়সীমা এবং পণ্যের দাম নির্ধারণের পাশাপাশি কারিগরদের স্বার্থ রক্ষা করত। উপসংহার: একাদশ শতকের পরবর্তীকাল থেকে নগরগুলি ইউরোপে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করতে সক্ষম হয়। দেশের সর্বোচ্চ শাসক থেকে শুরু করে পোপ পর্যন্ত নগরগুলি নানাবিধ গুরুত্বের স্বীকার করতেন। প্রশ্ন 7. মধ্যযুগের ইউরোপের বাণিজ্যের প্রসারে কারণগুলি আলোচনা করো। ইউরোপের নগরগুলির জীবনযাত্রা কেমন ছিল? 4+4। উত্তর: মধ্যযুগের ইউরোপে বাণিজ্যের প্রসারের কারণ। টপিক ই এর 1 নম্বর রচনাধর্মী প্রশ্নের উত্তরটি দেখো। ইউরোপের নগরগুলির জীবনযাত্রা। টপিক ই এর 6 নম্বর রচনাধর্মী প্রশ্নের উত্তরটি দেখো। প্রশ্ন 8. মধ্যযুগের ইউরোপে নগর জীবনের দুর্দশার বিবরণ দাও। উত্তর: সূচনা। প্রাচীন গ্রিস এবং রোমে নগরের গুরুত্ব বজায় থাকলেও ভার্জিল, সিসেরো, ভ্যারো, ক্যাটো প্রমুখ কবি, রাজনীতিক এবং দার্শনিকদের কাছে নগর জীবনের তুলনায় গ্রাম জীবনই বেশি পছন্দের ছিল। তা সত্ত্বেও মধ্যযুগে বিভিন্ন নগরের উৎপত্তি ঘটলে ইউরোপের বহু মানুষ এগুলিতে বসবাস শুরু করেছিল। মধ্যযুগে ইউরোপের নগর জীবনের দুর্দশা। মধ্যযুগে ইউরোপীয় শহরগুলি আয়তনে ছোট হলেও শহরগুলিতে অনেক লোক বসবাস করত। কিন্তু নানা কারণে শহরের মানুষের জীবনযাত্রা দুর্দশায় পূর্ণ ছিল। এই কারণগুলি হল: 1. অস্বাস্থ্যকর পরিবেশ। নিকাশি ব্যবস্থার অভাবে শহরগুলি আবর্জনায় ভর্তি হয়ে কাঁচা রাস্তাঘাটগুলি বর্ষায় কাদায় চলাচলের অযোগ্য হয়ে শহরে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হতো। ঘেঁষাঘেঁষি করে থাকা বাড়িগুলির ওপরতলা রাস্তার ওপর ঝুঁকে থাকত। এই বাড়িগুলির ঘুপচি ঘরে আলো বাতাস ঢুকতে পারত না। এরূপ অস্বাস্থ্যকর পরিবেশের ফলে শহরগুলিতে প্রায় প্লেগ বা অন্যান্য মহামারীর মতো রোগের প্রচুর মানুষের মৃত্যু হতো। 2. পানীয় জলের সংকট। মধ্যযুগের ইউরোপের শহরগুলি সবসময় জঞ্জালে ভর্তি থাকত। এই অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর অবস্থার ফলে শহরের পানীয় জল দূষিত হতো। ফলে বিশুদ্ধ পানীয় জল পাওয়া খুবই মুশকিল হতো। মানুষ দূষিত জল পান করার ফলে তাদের মধ্যে কলেরা বা মহামারীর মতো রোগ হতো। 3. অপরিকল্পিত নগর জীবন। মধ্যযুগের শহরগুলি নির্মাণে কোনো সুচিন্তিত পরিকল্পনার প্রমাণ পাওয়া যায় না। শহরের অপরিকল্পিত বিন্যাস, সরু ও আঁকাবাঁকা রাস্তাঘাট, রাস্তার দুপাশ ঘেঁষে গৃহ নির্মাণ, বাড়ির ওপরতলার বর্ধিত অংশ রাস্তার উপরে ঝুঁকে আসা প্রভৃতি বিষয়গুলি শহরের মানুষের জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যহীন করে তুলেছিল। 4. নিরাপত্তাহীনতা। রাতের শহরের পথঘাট বাসিন্দা বা বাইরের পথিক কারো কাছে নিরাপদ ছিল না। রাস্তাগুলিতে রাতে আলোর ব্যবস্থা ছিল না। রাস্তায় চোর ডাকাত এবং দুষ্কৃতীদের উৎপাত পাহারাদার বা চৌকিদাররা রোধ করতে পারত না। 5. জীবিকার অনিশ্চয়তা। শহরে ধনীরা প্রচন্ড বিলাসিতায় জীবন কাটালেও গরিব শ্রমিক এবং কারিগরদের অবস্থা মোটেই ভালো ছিল না।
তাদের কাজের কোনো নিশ্চয়তা ছিল না। মানুষ কাজ হারিয়ে চুরি ডাকাতির পথ গ্রহণ করত, এমনকি ভিক্ষাও করত। পৃষ্ঠা 201। 6. সামন্ত প্রভুদের অত্যাচার। সামন্ত প্রভুরা নিজ এলাকার নগরগুলিকে সর্বদা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত। তারা শহরের দরিদ্র শ্রমিক, কারিগর ও ভূমিদাসদের ওপর কর চাপানোর চেষ্টা করত এবং নানা ধরনের শোষণ চালিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলত। উপসংহার: মধ্যযুগের ইউরোপে নগরগুলির প্রাচীরের সম্ভ্রম জাগানো গঠন, কঠিন মসৃণ পাথরের সৌন্দর্য, ধনীদের বিলাস বৈভব প্রভৃতি দূর থেকে দেখলে নগরগুলিকে সৃষ্টির সংক্ষিপ্ত সার বলে মনে হতো। কিন্তু শহরে বসবাসকারী দুর্দশাগ্রস্ত মানুষদের কাছে নগর জীবন ছিল আতঙ্কের শামিল। প্রশ্ন 9. মধ্যযুগের নগরগুলির স্বায়ত্তশাসন সম্পর্কে কি জানো? উত্তর: সূচনা: 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তীকালে বর্বর জাতিগুলির আক্রমণজনিত অস্থিরতা কাটিয়ে উঠে খ্রিস্টীয় নবম শতক থেকে ইউরোপের আর্থ সামাজিক কাঠামোয় যথেষ্ট পরিবর্তন ঘটতে থাকে। মধ্যযুগের নগরগুলির স্বায়ত্তশাসন: একাদশ শতকের পর থেকে ইউরোপে দ্রুত নগরের প্রসার ঘটতে থাকে। প্রতিষ্ঠার পর থেকে নগরগুলি ক্রমে সামন্ত প্রভুদের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বায়ত্তশাসন লাভ করতে থাকে। 1. অনৈতিক করের বিরোধিতা। সামন্ত প্রভুরা নিজেদের অধীনস্থ অঞ্চলের নগরগুলির বাসিন্দাদের ওপর বিভিন্ন ধরনের অনৈতিক কর চালাত। নগরের বাসিন্দারা এই অনৈতিক কর দিতে অস্বীকার করে সামন্ত প্রভুর বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। নগরগুলি এভাবে সামন্ত প্রভুর অধীনতা থেকে ছিন্ন হতে থাকে। 2. প্রতিরোধ: সামন্ত প্রভু তার বাহিনী এবং বহিরাগত আক্রমণকারীদের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে নগরগুলির চারিদিকে প্রাচীর তৈরি এবং খাল খনন করা হয়। নগরের বাসিন্দারা নিজেরা অস্ত্র ব্যবহার করে এবং বাইরে থেকে ভাড়াটে সৈন্য এনে সামন্ত প্রভু বা অন্য বহিরাগত শক্তির আক্রমণের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তোলে। 3. নির্বাচিত পৌর বোর্ড। শহরের ধনী বণিক এবং কারিগররা সুশাসনের তাগিদে নিজেদের মধ্যে থেকে টাউন কাউন্সিল বা পৌর বোর্ড গঠন করত। এই বোর্ডের নির্বাচিত সদস্যরা নিজেরাই নিজেদের শহরের শাসন পরিচালনা করত। এই পৌর বোর্ডের অধীনে প্রশাসন পরিচালনা নগরের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ধাপ ছিল। 4. নগর জোট। শক্তিশালী রাজ্য বা সামন্ত প্রভুর মোকাবিলা করতে অনেক সময় অভিন্ন স্বার্থ সম্পন্ন নিকটবর্তী বিভিন্ন নগরগুলি ঐক্যবদ্ধ হয়ে লীগ নামে নগর জোট গড়ে তুলত। ভেরোনা লীগ, লাম্বার্ড লীগ, হানসিয়াটিক লীগ প্রভৃতি ছিল এরকম কয়েকটি নগর জোট যেগুলি পরাক্রমশালী শাসকদের দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছিল। 5. স্বাধীনতার সনদ। নগরের বাসিন্দারা বিভিন্ন সময় সংগ্রাম, অর্থ সাহায্য বা অন্য কোনো সহায়তা দিয়ে রাজা বা সামন্ত প্রভুদের কাছ থেকে স্বায়ত্তশাসনের অধিকার আদায় করত। ইংল্যান্ডের লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, ফ্ল্যান্ডার্সের ব্রুজ এবং গেন্ট, জার্মানির কোলন, মাইন্স ইত্যাদি নগর এই জাতীয় অধিকার আদায় করেছিল। 6. প্রতিপক্ষের দ্বন্দ্ব। নগরের বাসিন্দারা অনেক সময় প্রতিপক্ষ রাজা, সামন্ত প্রভু ও গির্জার বিরোধকে কাজে লাগিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করত। অনেক ক্ষেত্রে তারা শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন করে রাজা, সামন্ত প্রভু ও গির্জার আধিপত্য প্রতিহত করত। এভাবে নগরের বাসিন্দারা নিজেদের শক্তি বৃদ্ধি করত। উপসংহার: স্বায়ত্তশাসনের অধিকার লাভ করলেও এবং নির্বাচিত টাউন কাউন্সিল দ্বারা শাসিত হলেও নগরগুলি কিন্তু সঠিক অর্থে গণতান্ত্রিক ছিল না, কারণ শুধু নগরের বণিক এবং ধনী কারিগররাই টাউন কাউন্সিলে নির্বাচিত হওয়ার অধিকার ভোগ করতেন। নগরের সাধারণ মানুষের এই অধিকার একেবারেই ছিল না। প্রশ্ন 10. প্রাচীন ভারতে উৎপাদন শিল্পের অগ্রগতির পরিচয় দাও। প্রাচীন ভারতে বাণিজ্যের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো। 4+4। উত্তর: প্রাচীন ভারতে উৎপাদন শিল্পের অগ্রগতি। প্রাচীন ভারতে বিভিন্ন যুগে কৃষির পাশাপাশি বিভিন্ন উৎপাদন শিল্পের যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। এর মধ্যে অন্যতম ছিল বিভিন্ন কুটির শিল্প, কারিগরি শিল্প প্রভৃতি। প্রধানত কৃষি পণ্যের উপর ভিত্তি করে প্রাচীন যুগে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছিল। 1. হরপ্পা সভ্যতার যুগ।
হরপ্পা সভ্যতার মানুষ মূলত পাথর, মাটি, তামা, সীসা এবং ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন শিল্পকর্ম করত। 2. বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগে সীমিত ক্ষেত্রে কিছু শিল্পের বিকাশ ঘটেছিল। পরবর্তী বৈদিক যুগে শিল্পের যথেষ্ট অগ্রগতি ঘটে। বৈদিক সাহিত্য সম্ভারে কামার, কুমোর, চর্মকার, ছুতোর, স্বর্ণশিল্পী, অস্ত্র নির্মাতা প্রভৃতি শিল্পী কারিগরের উল্লেখ পাওয়া যায়। 3. প্রাক মৌর্য এবং মৌর্য যুগ। প্রাক মৌর্য এবং মৌর্য যুগে বয়ন শিল্প, গৃহস্থালির ছোটখাটো জিনিস তৈরি, লৌহ এবং অন্যান্য ধাতুর শিল্প প্রভৃতির বিকাশ ঘটে। পাটলিপুত্রের শিল্পজাত বস্তু তত্ত্বাবধানের উদ্দেশ্যে একটি পৃথক বোর্ড ছিল বলে গ্রিক দূত মেগাস্থেনিস উল্লেখ করেছেন। 4. মৌর্য পরবর্তী যুগ। মৌর্য পরবর্তী কুষাণ এবং সাতবাহন যুগে লৌহ শিল্প, অলঙ্কার শিল্প, কাষ্ঠশিল্প, দন্তশিল্প, দারু শিল্প প্রভৃতির অগ্রগতি ঘটে। 5. গুপ্ত যুগ। গুপ্ত যুগেও শিল্পের পূর্বেকার ধারা অব্যাহত থাকে। এ যুগে ধাতু শিল্প, মণিমুক্তার শিল্প, অলঙ্কার শিল্প, বয়ন শিল্প, চর্মশিল্প প্রভৃতির বিকাশ ঘটে। এ যুগে শিল্পীদের গিল্ডগুলি আর সুপ্রতিষ্ঠিত হয়। প্রাচীন ভারতে বাণিজ্যের বিকাশের কারণ। প্রাচীন ভারতে সিন্ধু সভ্যতার সময় থেকে গুপ্ত যুগ পর্যন্ত অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের বেশ কিছু প্রমাণ পাওয়া যায়। ভারতে বাণিজ্যের বিকাশের প্রধান কারণগুলি ছিল: পৃষ্ঠা 202। 1. কৃষি উৎপাদনে অগ্রগতি। প্রাচীন ভারতে কৃষি উৎপাদনে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। কৃষকদের উদ্বৃত্ত উৎপাদন বাইরে রপ্তানি করে বাণিজ্যের পথ প্রশস্ত হয়ে উঠেছিল। 2. বৈদেশিক সভ্যতার সঙ্গে যোগাযোগ। সিন্ধু সভ্যতার সময় থেকেই মিশরীয়, সুমেরীয়, মেসোপটেমীয় এবং অন্যান্য বৈদেশিক সভ্যতার সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠেছিল। এর ফলে ভারতের পণ্য বিদেশে রপ্তানি এবং বিদেশের পণ্য ভারতে আমদানির ধারা প্রাচীনকালেই গড়ে ওঠে। 3. রাজানুকূল্য। বাণিজ্য থেকে যথেষ্ট শুল্ক আসত বলে প্রাচীন যুগের রাজারা ব্যবসা বাণিজ্যের বিকাশে যথেষ্ট সহায়তা করতেন। পথে বণিক, চৌকি বা বাণিজ্য পণ্যের চলাচলে সরকারি নিরাপত্তা ব্যবস্থা করা হতো। এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও উন্নতি করা হয়। 4. নগরের বিকাশ। অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায়, ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দেখিয়েছেন যে প্রাচীন এবং আদি মধ্যযুগে ভারতে নগর এবং বন্দরের বিকাশ ঘটে। ক্রমে এইসব বন্দরের বাণিজ্যিক ব্যস্ততা বৃদ্ধি পায় এবং মুদ্রা অর্থনীতির অগ্রগতি ঘটে। দক্ষিণ ভারতে নগরমগুলির অন্যতম বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। 5. গিল্ডের প্রতিষ্ঠা। প্রাচীন এবং আদি মধ্যযুগে প্রতিষ্ঠিত গিল্ডগুলি শিল্প বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের সহায়তা দান, পণ্য এবং শ্রমিকের যথাযথ যোগান প্রভৃতির মাধ্যমে বাণিজ্যের ধারাবাহিক অগ্রগতি বজায় রেখেছিল। 6. গ্রামীণ হাট ও মেলার আয়োজন। গ্রামীণ হাট ও মেলাগুলি প্রাচীন ভারতে বাণিজ্যের সহায়ক ছিল। এখানে স্থানীয় পণ্য সামগ্রী জড়ো করা হতো এবং এখান থেকে ব্যবসায়ীরা তা বাইরে রপ্তানি করে প্রচুর মুনাফা লাভ করত। উপসংহার: প্রাচীন যুগে ভারতে শিল্প এবং বহির্বাণিজ্যের সূত্র ধরে বহু বিদেশি এদেশে আসতে শুরু করেছিল, কিন্তু ভারতের জাতিভেদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় উচ্চবর্ণের মানুষদের মধ্যে এদের ঠাঁই দেওয়া সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে ভারতীয় সমাজে এইসব বিদেশি এবং এদেশীয় নিপীড়িত নিম্নবর্গের মানুষদের মধ্যে নৈকট্য বৃদ্ধি পায়। প্রশ্ন 11। প্রাচীন ভারতে বাণিজ্যের অগ্রগতির পরিচয় দাও। উত্তর: সূচনা। প্রাচীন ভারতে কৃষি প্রধান জীবিকা হলেও সেই সময় বাণিজ্যেরও যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। প্রাচীন যুগে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় বাণিজ্যই চলত। প্রাচীন ভারতে বাণিজ্যের অগ্রগতি। 1. সিন্ধু সভ্যতার যুগ। সিন্ধু সভ্যতায় স্থল এবং নদী উভয় পথে অভ্যন্তরীণ বাণিজ্য চলত বলে জানা যায়। জন মার্সেল, মর্টিমার হুইলার, ডক্টর ইরফান হাবিব প্রমুখ এ যুগের বাণিজ্যের বিভিন্ন প্রমাণ তুলে ধরেছেন। এই যুগে খাদ্য সামগ্রী, সুতিবস্ত্র, প্রসাধন সামগ্রী, ধাতুর অলঙ্কার প্রভৃতির বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল। সম্ভবত স্থলপথে পশু টানা গাড়ি এবং জলপথে নৌকা এবং জাহাজের মাধ্যমে মালপত্র বহন করা হতো। সিন্ধু উপত্যকার সঙ্গে মেসোপটেমিয়া, সুমেরু প্রভৃতি বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়। 2. ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগে বাণিজ্যের প্রতিকূলতা সত্ত্বেও এই সময় যে বাণিজ্যের কাজ চলত তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। ঋগ্বেদে পনি নামে এক শ্রেণীর
অনার্য ধনী বণিকের এবং সমুদ্র কথাটির উল্লেখ থেকে এ যুগের বাণিজ্যের অস্তিত্বের প্রমাণ মেলে। বৈদিক সাহিত্যে শত অরিত্র নামে শত দাঁড় বিশিষ্ট জলযান এবং ধনার্থী বণিকের সমুদ্রযাত্রা ও সমুদ্র স্তুতির উল্লেখ পাওয়া যায়। পরবর্তী বৈদিক যুগে উদ্বৃত্ত কৃষি উৎপাদনের ওপর ভিত্তি করে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ঘটে। 3. প্রাক মৌর্য যুগ। প্রাক মৌর্য যুগে গাঙ্গেয় উপত্যকায় কৃষির ব্যাপক অগ্রগতির পাশাপাশি শিল্প এবং বাণিজ্যেরও যথেষ্ট অগ্রগতি হয়। মহাজনপদগুলির উত্থান, নগরের বিকাশ, মুদ্রার প্রচলন প্রভৃতি এ যুগের বাণিজ্যের বিকাশে সহায়তা করেছিল। রাজগৃহ, চম্পা, বৈশালী, বারাণসী, উজ্জয়িনী, কৌশাম্বী, শ্রাবস্তি প্রভৃতি নগরী এই সময় বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। 4. মৌর্য যুগ। মৌর্য যুগে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, মুদ্রার ব্যাপক প্রচলন, কেন্দ্রীয়ভূত শাসন, রাষ্ট্রীয় নিরাপত্তা, বাণিজ্যের সরকারি সহায়তা প্রভৃতির ফলে বাণিজ্যের অগ্রগতি সহজতর হয়েছিল। বণিকদের পণ্য চলাচলের নিরাপত্তার জন্য রাস্তায় পাহারার ব্যবস্থা ছিল। 5. গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগ। গুপ্ত যুগে শান্তি ও সমৃদ্ধির ফলে বাণিজ্যের অগ্রগতির ধারা অব্যাহত ছিল। এই সময় তাম্রলিপ্ত, ভৃগুকচ্ছ, কল্যাণ, কাবেরীপত্তনম প্রভৃতি বন্দর থেকে পারস্য, বাইজেন্টাইন, ইথিওপিয়া, চীন, সিংহল, ব্রহ্মদেশ এবং অন্যান্য দূরবর্তী দেশের সঙ্গে বাণিজ্য চলত। উপসংহার: গুপ্ত পরবর্তী যুগে ব্যবসা বাণিজ্য যথেষ্ট পিছিয়ে পড়েছিল বলে ডক্টর রামেশ্বরন শর্মা প্রমুখ মনে করেন। এই সময় রোম সাম্রাজ্যের পতনের ফলে ভারত রোম বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন 12। হরপ্পা সভ্যতার বাণিজ্যের অস্তিত্বের প্রমাণ দাও। হরপ্পার বাণিজ্যের কোন কোন পণ্যের আমদানি রপ্তানি চলত? 4+4। উত্তর: হরপ্পা সভ্যতার যুগে বাণিজ্যের অস্তিত্বের প্রমাণ। হরপ্পা সভ্যতায় যে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ধরনের বাণিজ্য চলত তার অনেক প্রমাণ পাওয়া গেছে। জন মার্সেল, মার্টিমার হুইলার, ব্রিজেট অলচিন, রেমন্ড অলচিন প্রমুখ হরপ্পা সভ্যতার বাণিজ্যের বিভিন্ন প্রমাণ তুলে ধরেছেন। 1. প্রত্নতাত্ত্বিক উপাদান। সিন্ধু সভ্যতার যুগে নগরের চারিদিকে গ্রামগুলিতে উৎপাদিত উদ্বৃত্ত কৃষিপণ্য এবং কাঁচামাল নগরগুলিতে আসত। এই পণ্য সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রে এবং দেশে বিদেশে পৌঁছে যেত। সম্ভবত স্থলপথে পশুটানা গাড়িতে এবং জলপথে নৌকা ও জাহাজের মাধ্যমে মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হতো। 2. লোথাল বন্দরের অস্তিত্ব। গুজরাটের লোথালে একটি বন্দরের ধ্বংসাবশেষ, পাথরের বহু নোঙর এবং বহু শিলমোহর এবং মহেঞ্জোদারোতে পোড়ামাটির একটি জাহাজের মডেলও পাওয়া গেছে। এইসব তথ্য প্রমাণ থেকে সিন্ধু উপত্যকার সঙ্গে মেসোপটেমিয়ার নিয়মিত সামুদ্রিক বাণিজ্যের অনুমান করা যায়। পৃষ্ঠা 203। 3. শিলমোহর। হরপ্পার বণিকরা বাণিজ্যিক কাজে শিলমোহর ব্যবহার করত। শিলমোহরগুলিতে ব্যবসায়ীর নাম এবং ঠিকানার উল্লেখ থাকত বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। সুমের, মেসোপটেমিয়া এবং অন্যান্য স্থানে হরপ্পার শিলমোহর আবিষ্কৃত হয়েছে। এখানে একটা ছবি রয়েছে হরপ্পা সভ্যতার শিলমোহরের। 4. আক্কাদের সঙ্গে বাণিজ্যের প্রমাণ। পশ্চিম এশিয়ার প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে আক্কাদের রাজা সারাগনের আমলে তিলমুন বা দিলমুন, মগন এবং মেহুলার সঙ্গে আক্কাদের বাণিজ্য চলত। অনেকে মেহুলাকে নিম্ন সিন্ধু অঞ্চল বলে চিহ্নিত করেছেন। 5. মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য। C.J. গ্যাড মেসোপটেমিয়ার উর নামক স্থানে হরপ্পায় তৈরি শিলের সন্ধান পেয়েছেন। আবার লোথাল, মহেঞ্জোদারো প্রভৃতি স্থানে মেসোপটেমীয় ধরনের কিছু শিল পাওয়া গেছে। এ থেকে মেসোপটেমিয়া এবং নিকটবর্তী সুমেরের সঙ্গে সিন্ধুর বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে মনে করা হয়। 6. সুমেরের সঙ্গে বাণিজ্য। সুমেরিয়ায় লাগস, সুসা প্রভৃতি অঞ্চলে হরপ্পা সভ্যতার শিলমোহর আবিষ্কৃত হয়েছে। সম্ভবত বাহরিন ব্র্যাকেটে তিলমন ও ওমান ব্র্যাকেটে মাকান এর সমুদ্র পথে সুমেরুর সঙ্গে হরপ্পার বাণিজ্য চলত। 7. অন্যান্য স্থানের সঙ্গে বাণিজ্য। উপরে উল্লেখিত স্থানগুলি ছাড়াও মিশর এবং ক্রিটের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয়। হরপ্পার বাণিজ্যে আমদানি এবং রপ্তানিকৃত পণ্য। ভারতে এবং ভারতের বাইরে বিভিন্ন স্থানের সঙ্গে হরপ্পা সভ্যতার অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য চলত। 1. আমদানি।
ক হরপ্পা সভ্যতায় কর্ণাটক থেকে সোনা, রাজস্থান এবং বেলুচিস্তান থেকে তামা, পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে সীসা এবং রাজস্থান ও গুজরাট থেকে দামি পাথর আমদানি করা হতো। খ আফগানিস্তান থেকে রূপো ও ল্যাপিস লাজুলি, আরব থেকে তামা, ইরান থেকে রূপো এবং নীলকান্তমণি, মধ্য এশিয়া থেকে জেড পাথর প্রভৃতি আসত। 2 রপ্তানি সোনা, রূপো, তামা, হাতির দাঁত, কাঠ, ল্যাপিস লাজুলি, দামি পাথর, পশু পাখির মূর্তি প্রভৃতি নিম্ন সিন্ধু অঞ্চল থেকে সুমের ও মেসোপটেমিয়ায় রপ্তানি হতো। উপসংহার হরপ্পা নগর সভ্যতার পতনের পরবর্তীকালে ভারতে গ্রামীণ বৈদিক সভ্যতা গড়ে ওঠে। পশুপালক এবং কৃষিজীবী বৈদিক সমাজে বাণিজ্যকে বহুলাংশে অবহেলা করা হয়, ফলে সিন্ধু সভ্যতার যুগের সমৃদ্ধ বাণিজ্য বৈদিক যুগে অনেকটাই ম্রিয়মাণ হয়ে পড়ে। প্রশ্ন 13 মৌর্য যুগে বাণিজ্যের অগ্রগতির ঐতিহাসিক উপাদানগুলি উল্লেখ করো। এ যুগের বৈদেশিক বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4+4। উত্তর মৌর্য যুগের বাণিজ্যের অগ্রগতির ঐতিহাসিক উপাদান। কৃষি ও শিল্পের ব্যাপক অগ্রগতির ফলে মৌর্য যুগের বাণিজ্যের যথেষ্ট অগ্রগতি ঘটে। এই সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কেন্দ্রীভূত শাসন, রাষ্ট্রীয় নিরাপত্তা, বাণিজ্যে সরকারি সহায়তা প্রভৃতির ফলে বাণিজ্যের অগ্রগতি সহজতর হয়েছিল। 1 মেগাস্থেনিসের বিবরণে বাণিজ্যের উল্লেখ। গ্রিক পর্যটক মেগাস্থেনিসের বিবরণে উল্লেখ আছে যে পাটলিপুত্রের শাসন পরিচালনার জন্য যে 6টি সমিতি ছিল তারা সম্মিলিতভাবে বাণিজ্যের কাজকর্ম দেখাশোনা করত। ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় করত ষষ্ঠ সমিতিটি। বণিকদের নিরাপত্তার জন্য বাণিজ্য পথগুলিতে পাহারার ব্যবস্থা ছিল। 2 অর্থশাস্ত্রের বিবরণে বাণিজ্যের উল্লেখ। কৌটিল্য তার অর্থশাস্ত্রে বাণিজ্যের উপর কঠোর সরকারি নিয়ন্ত্রণের কথা বলেছেন। বণিকদের হাত থেকে প্রজাদের রক্ষার জন্য পণ্যাধ্যক্ষ নামে রাজকর্মচারী ছিল। এছাড়াও পৌতবাধ্যক্ষ নামে কর্মচারীরা পণ্যদ্রব্যের ওজনের তদারকি এবং শুল্কাধ্যক্ষ নামে কর্মচারীরা শুল্ক আদায়ের দায়িত্ব পালন করত। কৌটিল্য লিখেছেন, রাষ্ট্রের উদ্যোগে মজুদ ভাণ্ডার গড়ার মাধ্যমে পণ্যের চাহিদা যোগান, ক্রেতার স্বার্থ রক্ষা প্রভৃতির চেষ্টা করা হতো। 3 স্ট্র্যাবোর বর্ণনায় বাণিজ্যের উল্লেখ। গ্রিক লেখক স্ট্র্যাবো লিখেছেন যে এ যুগে বাণিজ্যিক পণ্য চলাচলের জন্য ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত তক্ষশিলা থেকে পুষ্কলাবতী এবং পাটলিপুত্র পর্যন্ত বিস্তৃত দীর্ঘ রাজপথ ছিল। এই রাজপথটি ভারতের প্রধান নগর এবং বন্দরগুলির মধ্যে সংযোগ স্থাপন করেছিল। বৈদেশিক বাণিজ্য মৌর্য যুগে স্থল ও জলপথে বৈদেশিক বাণিজ্য চলত। তক্ষশিলা ছিল বৈদেশিক বাণিজ্যের প্রধান কেন্দ্র। ব্যাকট্রিয়া এবং মধ্য এশিয়ার বণিকরা ভারতের থেকে তাদের সামগ্রী তক্ষশিলার মাধ্যমে ইউরোপে রপ্তানি করত। কাবুল, কান্দাহার, পারস্যের পথ ধরে ভারতীয় পণ্য পশ্চিম এশিয়ায় চলে যেত। 1 বিনিময়ের মাধ্যম। মৌর্য যুগে সাধারণভাবে কড়ি ছিল ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম। এ যুগে সুবর্ণ এবং কারসাপন নামে মুদ্রা জাতীয় স্বর্ণপিণ্ডের অস্তিত্ব থাকলেও মৌর্য শাসকদের কোনো মুদ্রা এখনো পাওয়া যায়নি। তবে উত্তর পশ্চিম ভারতে দারিক নামে পারসিক মুদ্রার প্রচলন ছিল, যা বাণিজ্যিক আদান প্রদানে ব্যবহৃত হতো। 2 বন্দর। মৌর্য যুগে ভারতের উল্লেখযোগ্য বন্দর ছিল গুজরাটের ভৃগুকচ্ছ, মহারাষ্ট্রের সোপারা, কল্যাণ, বাংলার তাম্রলিপ্ত প্রভৃতি। 3 আমদানি রপ্তানি। এ যুগে ভারতীয় মশলা, চাল, সুগন্ধি দ্রব্য, হাতির দাঁতের দ্রব্য, সুতি বস্ত্র, রেশম, দামি পাথর প্রভৃতি বিদেশে রপ্তানি হতো। ভারতে আমদানি হতো যুদ্ধের ঘোড়া, কাঁচ, নীলকান্তমণি, সোনা ইত্যাদি। উপসংহার মৌর্য যুগের বাণিজ্যের অগ্রগতির ধারা মৌর্য পরবর্তী যুগে অব্যাহত ছিল। এ যুগে রোমের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধি পেলে ভারতে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে। এই জন্য রোমান ইতিহাসবিদ প্লিনি দুঃখ করে বলেছিলেন যে ভারতের সঙ্গে বাণিজ্যের ফলে রোমান স্বর্ণ মুদ্রা ভারতে চলে যাচ্ছে।